আপনারা যারা আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ঈদ মোবারক। দেখেন, আমিরে জামাত যেটা করছেন, প্রথমে একটা জিনিস এইটা আপনাকে কনসিডার করতে হবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে। একটা 91% দেশের মুসলমান, যেখানে আপনি সৌদি আরবে গেলে সবাই সবার গালে গাল লাগায় না, ওটাকে কি আপনি আবেগ বলবেন? সৌদি আরবে গেলে যখন আমরা একজন আরেকজনের সাথে দেখা, এবার আমি গেলাম, আমার যারা সৌদি ফ্রেন্ড আছে তারা তো জড়া ধরে গালে গাল লাগায়, সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে ধরেছেন, যেটা এটা শাশ্বত নিয়ম ইসলামের। সো আমরা একটা ইসলামিক দেশ যেখানে 91% মুসলমান, সেখানে এটা নিয়ে বোধহয় আলোচনা করার বা কথা বলার বা এটাকে নিয়ে ইস্যু করার, এটা মনে হয় একটা অনাকাঙ্ক্ষিত। আর আমিরে জামাত যেটা করছেন, এটা ইসলামে 100% এটাকে সম্মত, এবং তিনি এর বাইরে কিছু করেন না। এখানে আবেগ টাবেগের কিছু নাই। প্রথম তো জিনিস এখানে হচ্ছে আমি একটু একটু যদি আপনার সাথে ইয়ে করতে চাই যে ডিপ্লোম্যাটিকদের সাথে আসলে কিরকম সম্পর্কটা এখানে আমাদের বাংলাদেশের মধ্যে হয়তো উনি এটা করতে পারেন। আর আপনি যেহেতু যুক্তরাষ্ট্রে ছিলেন, যুক্তরাজ্যে ছিলেন, সেহেতু আপনি জানেন। এখানে আপনাকে একটু থামায় দেবো। সেটা হচ্ছে, আপনি দেখেন ওখানে যেসব ডিপ্লোমেটরা আসছিল তারা কিন্তু পাঞ্জাবি পরে এসেছিল। পাঞ্জাবি কিন্তু ইউকে ড্রেস না। আবার একটা জিনিস আপনি দেখেন যে যেসব ডিপ্লোমেটরা কাবা শরীফে যান, তারা কিন্তু মাথায় স্কার্ফ পরে যান। তো সেটাও কিন্তু আমরা ইংল্যান্ডে দেখিনি। সো ইংল্যান্ডে একটা লোক যখন থাকবেন, হ্যাঁ, বাংলাদেশে যখন আসছেন, বাংলাদেশে দে ওয়ান্ট টু সেলিব্রেট দ্য ঈদ। সো আমরা যে পারসেপশন নেই ইউকে বা ইউএসএ তে, একটা ছেলে আর একটা ছেলের সাথে হ্যান্ডশেক করবে না, বা মানে আরো একটা নোংরার দিকে যাওয়া, এই চিন্তাগুলো একটা মুসলিম উম্মাতে এটা করার কোনো সুযোগ আমার কাছে, এটা আমি দেখি না। এবং যারা এটা করবে, আমার কাছে মনে হয় তারা মানে জামাত যাই করবে তাতেই দোষ। সো এই পারসেপশন থেকে করতে পারে। এবং আপনার দ্বিতীয় কথাটাকে বলেন যে একজন রাষ্ট্রপতি যে নিজেই স্বীকার করে নিচ্ছে যার কোনো লেজিটিমেসি নাই থাকার, তাকে নিয়ে আপনি সালাত আদায় করতেছেন, এবং যে মানুষ হত্যাকারী, মানে আমি মানুষ হত্যাকারী সরাসরি বলবো না, তা বলবো যে তার সাথে সেই মদতদাতা, তাকে আপনি কিভাবে করতেছেন, সেটা মনে হয় আপনার একটু চিন্তার বিষয়। এবং এটা আমি বারবার বলছি, তাকে দিয়ে পবিত্র সংসদ আপনি অপবিত্র করছেন। তারপরে আপনি কি করলেন, তাকে আজকে ঈদের জামাতে নিয়ে গেলেন, এবং ঈদের জামাতে নিয়ে যাওয়া এবং তাকে পাশে বসিয়ে, কেন আপনার কি আর রাষ্ট্রপতি নাই বাংলাদেশের? এবং সে যখন আপনার ইন্টিম গভর্নমেন্টকে, এখন এগুলো সবই তো আমরা বলতেছি যে ভাই একটু আগে বোধহয় ভাই আমার মেজর সাহেবের কথা শুনতেছিলাম, শোনেন, ভাগ বটার বাংলাদেশ করবেন জুলাই অভ্যুত্থানের পর, সেটা মনে হয় খুব একটা সমীচীন হবে না। এবং এই জন্য আমি তীব্র নিন্দা জানাই এই যে রাষ্ট্রপতিকে এখানে আপনার কি করা, তাকে এই জাতীয় ঈদগাতে নিয়ে যে সবার সাথে নামাজ পড়ানা, এটা মনে হয় কোনোভাবে এই সরকারের কাছে আশা করা উচিত না। কারণ এই সরকার জুলাই অভ্যুত্থানের সরকার, আর জুলাই অভ্যুত্থানকে যদি অস্বীকার করে তারা যেভাবে ক্ষমতায় এসছে, তো সেই ক্ষমতায়নের জন্য যদি রাষ্ট্রপতিকে সব জায়গায় ধারণ করতে হয়, তাহলে তো এর চেয়ে দুঃখ কষ্টের আর কিছু নেই। সংসদে যেটা দেখেছিলাম, সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন যে আবেগ, মানে সংসদ বা সংবিধান আবেগ দিয়ে হয় না। তো সেই ক্ষেত্রে জামাত ইসলামের পরে সাংবাদিকদেরকে বলেছিলেন যদি সংসদে যদি গণভোটের বিষয়টা শেষ মীমাংসা না হয় তাহলে রাজপথে নামবে। আসলে ঈদের পরে রাজনীতিটা আসলে কি কোন দিকে যাচ্ছে বিরোধী দলের, আপনার কাছে একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি সত্যি দর্শকদের কাছে ক্ষমা প্রার্থী যে আমি এই অনুষ্ঠানে প্রথম থেকে যোগ দেওয়ার কথা, যোগ দিতে পারিনি। আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে আবেগ দিয়ে হয় না। আবেগ দিয়েই হয়েছে বলে কিন্তু 2008-এ জননেত্রী এবং আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া সেদিন 2008 সালে নির্বাচনে অংশগ্রহণ করবেন কি জন্য? সন্তানের মায়ের জন্য। সেটা কিন্তু সেদিন আবেগেই হয়েছে। সেদিন কিন্তু তিনি জানতেন তাকে জিততে দেওয়া হবে না। দ্বিতীয় কথা, আবেগ হয়েছে বলে জুলাইয়ে অভ্যুত্থান হয়েছে। আবেগ ছিল বলে 71 সালে মানুষ জীবন দিয়েছে। সো আবেগ ছাড়া, হ্যাঁ আবেগ ছাড়া হয় ঈদের পরে আন্দোলন, এই শুনতে শুনতেই 17 বছর পার হয়ে যায়, এটা আবেগ ছাড়া হতে পারে। কিন্তু আবেগ ছাড়া কোন সন্তান কখনোই তার এই চিঠিটার কথা খুব মনে পড়ে যায়, মাকে লেখা যে চিঠিটা, আয়াতের আনাসের সেই চিঠিটার কথা, মানে এটা যদি আবেগ না থাকে তাহলে হয় না। সো এই আবেগ থেকেই জুলাই সনদে আমরা একটা, মানে জুলাই অভ্যুত্থানের পরে একটা নতুন বাংলাদেশ পেয়েছি, এবং সেই বাংলাদেশে আমরা এই আবেগ আছে বলে এই জাতি সারা জীবন ওই 52-তে রক্ত দিয়েছে, 71-এ দিয়েছে, 90-এ দিয়েছে, 24-এও দিবে। সো সামনেও যে রক্ত দিবে না, এই গ্যারান্টিটাই আমরা চাচ্ছিলাম জুলাই সনদের মাধ্যমে। তবে আমার মনে হচ্ছে না, যেহেতু এখানে কোথাও না কোথাও কেউ না কেউ কোনো আপোষ করে এসেছেন। যদি, এবং আরো একটা তাজ্জব কথা, বিজেপির একজন সদস্য একটা স্টেটমেন্ট দিলেন, আনন্দবাজার পত্রিকাটা যেমন আপনারা বিরোধিতা করলেন না, ওই বিজেপির সদস্য যেটা বললেন সেটাও আপনারা বিরোধিতা করলেন না। তার মানে কোথাও না কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সেই আন্ডারস্ট্যান্ডিং এ বলে আপনারা এই সংবিধান পরিবর্তন করতে চান না, আপনারা রাষ্ট্রপতিকে সরাতে চান না,
আপনারা ভারতীয় আধিপত্যবাদের অবসান চান না এবং জুলাই সনদকে মানতে চাচ্ছেন না। সো 180 দিন আপনাদের ডেডলাইন, কিভাবে করবেন কেমন করে করবেন সেটা আপনাদের বিষয়। আপনারা মেজরিটি পাইছেন, এন্ড মেজরিটির বলে আপনি 49%, আপনি এখন 69%-এর ভোটকে যদি অগ্রাহ্য করেন তাহলে আপনাদের অবস্থান ইতিহাসে আস্থা করে যাবে। আস্থা করে কখনো যায় না, যেমন বাচ্চা না কাটলে মা দুধ দেয় না, ঠিক একই রকম ভাবে ভাই যদি এই আন্দোলন ছাড়া আমার মনে হচ্ছে না এনারা বাস্তবায়ন করবে। হ্যাঁ, এনারা ততটুকুই বাস্তবায়ন করবেন যতটুকু তাদের নিজেদের স্বার্থে বাস্তবায়ন করা যায়। যেমন করে তিনি সব জায়গায় প্রশাসক দিয়েছেন, যেমন করে তারা খাল কাটার কর্মসূচি, একটু আগে আমি শুনতেছিলাম ভাইয়ের কাছ থেকে, এই সাবজেক্টের উপরেই আমার পিএইচডি থিসিস ছিল। এই যে বললেন 2 নদীতে আপনি ক্যানেল দেওয়া আছে, আপনার 2 নদীর কোনো নদীতেই পানি নেই, আপনার খালে পানি থাকবে কিভাবে? আমরা বলছিলাম তিস্তা ব্যারেজ করো, আমরা বলেছিলাম পাকশিতে আপনি ব্যারেজ করেন যাতে ফারাক্কা থেকে আমার নদীগুলো অ্যাটলিস্ট রক্ষা পায়। আপনি পাংশা না, ওইটা বোধ আরেকটু আগেও নিয়ে আসা এ রাজবাই পদ্মা নদীতে উপরে দেওয়ার কথা হয়েছিল, প্রথমে ছিল হচ্ছে গোদাগাড়িতে দেওয়ার কথা ছিল। এনিওয়ে, কথা হচ্ছে যে, এবং আমরা বলছিলাম এই ওয়াটার ট্রিটি যেটা 1996 সালে হাসিনা করেছিল সেটা একটা ভোগাস ট্রিটি, এটা মানুষকে ধোকা দেওয়া ট্রিটি। কারণ নদীর পানি শেয়ারিং পৃথিবীতে কোথাও হয় না। এই ইন্দাস ট্রিটি যদি দেখেন সেখানে নদী ভাগ করা হয়েছে। আমরা যদি এরকম বলতাম ঠিক আছে তুমি গঙ্গার পানি নিচ্ছ, পদ্মার পানি নিচ্ছ, তুমি আমার মেঘনার পানি ছেড়ে দাও, এইভাবে পানি শেয়ারিং হয়। তো এই পানি শেয়ারিং এর যতক্ষণ আপনি ন্যায্যতা না পাবেন, আপনি খাল কেটে কি করবেন? খালটা কাটা হয়েছিল জিয়াউর রহমানের সময়, এটা এখনো মনে আছে, জাদু মিয়ারা এই পলিসি বের করেছিলেন, এটা একটা রাজনৈতিক পলিসি ছিল। আজকে আপনি যে খাল কাটবেন তা একটা ইরিগেশন প্ল্যানের মধ্যে দিয়ে, আমার নদীতেই আমার পানি নেই, আপনি এটা জাজমেন্ট পর্যন্ত হয়ে আছে যে আমাদের এতগুলো নদী অলরেডি ড্রাইড এবং নদীগুলো দখল হয়ে গেছে। সো নদী দখল মুক্ত করতেই পারতেছি না, আপনি নতুন করে খাল খনন করতেছেন। আর খাল খনন করার এই কর্মসূচিটা ছিল মানে কি বলবো, শেষ সময় আমেরিকা এটা দিতেন যাতে এইসব দেশের সমাজতন্ত্র কায়েম না হয়, ওই কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, যে খাল কাটবা আবার বন্যা হবে, খাল বন্ধ হয়ে যাবে আবার কাটবা, এবং এইভাবে মাটি ওই নদীর ধারে যে ড্যাম দেওয়া হতো সেটাও কিন্তু মাটির দেওয়া হতো, ব্লকে দেওয়া হতো না। সো এগুলো মনে হয় মানুষের, আমরা যেটা সবসময় বলি যে আপনি পাবলিক মানি খরচ করবেন কিন্তু আপনার অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। আপনি সংসদে এগুলো আলোচনা না করে আপনি ফার্মার্স কার্ড দিয়ে দিচ্ছেন, এগ্রিকালচার কার্ড দিয়ে দিচ্ছেন, আপনি কি খাল খনন করতেছেন, সবগুলো সংবিধানকে ভায়োলেট করে। কারণ এগুলো বাজেটে কোনো পাস হয়নি, বাজেটে এর জন্য টাকাও বরাদ্দ নাই, আর আপনি সেই সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে মানতে চাচ্ছেন না। তাহলে আন্দোলন ছাড়া কি গতি প্রকৃতি? সো আমার মনে হয় আন্দোলনটা হয়তো তীব্রতর হবে না 180 দিনে, তবে 180 দিন পর যদি ওনারা করতে ব্যর্থ হয় তবে আন্দোলন করে বোধ হয় আবারও এই দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করতে হবে। আপনি বলছেন যে আনন্দবাজারে যেরকম ওনারা প্রতিবাদ করেনি সেরকম আরেকজন নেতা বলেছে সেটারও প্রতিবাদ, সেই নেতা কি বলেছে? আনন্দবাজারে তো 3টি শর্তের কথা আমরা জানি, সেই ব্যাপারে বিএনপি সরকার আসলে কিছুই বলেনি, কিন্তু বিজেপি নেতা আসলে কি বলেছে সেটা আমরা অনেকেই জানি না। আর এক সংবিধানকে আপনি কিভাবে মানে আবেগ দিয়ে সংবিধান কিভাবে খণ্ডাবেন সেটাও তো একটা বিষয় আছে। আবেগ দিয়ে না, আপনি একটা জিনিস বোঝেন যে সবচেয়ে সমস্যা কি, যে জানে না তাকে বোঝানো যায়, কিন্তু যে জানে জেনে বুঝতে চায় না তাকে বোঝানো বড় কঠিন। এই আইনের 152-তে লয়ের ডেফিনেশনের মধ্যে, অ্যাক্টের ডেফিনেশনের মধ্যে অর্ডারের কথা আছে, উনি এটা ভালো মতো জানেন, এখন বলতেছে না এটা আমি মানবো না। তাহলে আপনি যখন মানবেনই না, তাহলে আপনি এই জুলাই সনদের অধিবেশনে বসলেন কেন? আপনি স্বাক্ষর করার পর এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে সেই রেকর্ডটা এখন পুরা মানে নেট দুনিয়াতে ভাসতেছে, যে যেটাই সংখ্যাগরিষ্ঠ মানুষ রায় দিবে সেটাই আমরা পালন করব। আজকে হঠাৎ করে আপনি সংবিধানের দোহাই দিয়ে রাষ্ট্রপতিকে চেঞ্জ করতেছেন না, আবার আজ পর্যন্ত তো আপনি ক্লিয়ারও করেননি কে ছিল আপনার বাধা। সেইগুলো কথা বলতে বলতে একই রকম কথা বারবার আসতেছে। তবে এটা মনে হয় এখন পানির মতো ক্লিয়ার যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বোধহয় এই বিএনপি যাবে না। যে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার বিএনপি ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, সেই বিএনপি আর আজকের বিএনপি এক না, এবং এর জন্য নির্মম পরিণতি এই বিএনপির জন্য। অবশ্যই তারা যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান না নেয়, তাহলে এই নাদের অবস্থা করুণ হতে বাধ্য, ইতিহাস তাই বলে। অসংখ্য ধন্যবাদ। আপনারা কি ডক্টর মজিদ চৌধুরী বা ব্যারিস্টার সারোয়ার হোসেন আপনারা কোনো কিছু যোগ করতে চান কিনা? ব্যারিস্টার সারোয়ার, আমি যোগ করতে চাই, আমি একটু যোগ করতে চাই যে জুলাই সনদ দিয়ে যে দ্বন্দ্বটা, জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না, এখানে আমি এই সালাউদ্দিন সাহেব বা বিএনপির অন্যান্য নেতাদের কথা থেকে যেটা বুঝতে পারছি যে জুলাই সনদে যে 84টা পয়েন্ট বা অধিকাংশ পয়েন্ট যেগুলিতে তারা ডিসেন্ট দেয় নাই, সেগুলি তারা বাস্তবায়ন করতে চায়, কিন্তু প্রক্রিয়াটা আলাদা। তারা বাস্তবায়ন করতে চায় যে সংসদে এগুলি বিল আকারে আনবে, বিল আকারে উঠাবে, এবং সেইভাবে যেহেতু 2/3 মেজরিটি আছে পাস হয়ে যাবে। এখানে তো আমি কোনো দেখি না, অসুবিধা দেখি ভাই। এটা 142 তে আপনি এটা বেসিক স্ট্রাকচার কনস্টিটিউশন চেঞ্জ করতে পারবেন না। 142 তে অ্যামেন্ডমেন্ট করবেন কেমন করে? যেগুলোতে তারা নোট অফ ডিসেন্ট দেয়নি সেগুলো তো সবগুলোই তো আমি কথা বলতেছি, আমি তো শেষ করি তারপরে আপনি বলেন, রাইট? আপনি তারপরে বলেন
এখানে কনস্টিটিউশন মাইনেই কিন্তু আপনি চলতে হবে। যে কনস্টিটিউশন আপনি বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে চাবেন কেন? কি কারণে আপনি বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে? বেসিক স্ট্রাকচার যারা করছে তারা এই 71-এ যুদ্ধ করে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করছে। সেখানে তারা আপনার সাম্য, ফ্র্যাটার্নিটি, লিবার্টি, আপনার ইকুয়ালিটি এইসব নিয়ে, এবং 4টা মূল ধারা, মূল বিষয় যে ধর্মনিরপেক্ষতা, আপনার সমাজতন্ত্র, আপনার জাতীয়তাবাদ এবং গণতন্ত্র, এর উপর ভিত্তি করে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, ভাষা ভিত্তিক রাষ্ট্র। না, না, এটা বোকাল। না, না, এটা বোকাল। কথা- ধর্মনিরপেক্ষতা ছিল না, এলএফ ছিল না। মানুষকে আপনি কথা বলতে শুনেন, অনেক আমার কথা বলছেন। কথা বলেন কেন? আপনি কথা বলতে আপনারা মিসলিড করেন কেন? আপনারা একটা ডক্টরেট মানুষ কেন? আপনারা এলএফ এর কথা বলেন না কেন? এলএফ তো ধর্মনিরপেক্ষতা ছিল। এটা তো এটা রিসে ভাই, শুনেন, আরে হোয়াইট লাই বলেন কেন আপনারা? এখানে তো সমস্যা। আপনারা এক একটা প্রফেসর তাদের জন্য আলো দেখাবেন, আপনারা আলো দেখাবেন, আপনারা হোয়াইট লাই বলেন কেন? আচ্ছা, কেন এলএফ তো ছিল আমি হোয়াইট লাই বলি, ডার্ক লাই বলি, সেটা আপনি সুযোগ পাবেন আমার কথা বলার পরে। শেষে আপনি আপনি কেন কথা বলেন? এই জিনিসটা আপনি নর্মটা মানেন না, কোনো জায়গায় মানেন। আমি দেখছি টকশোতে আমি কথা বলতেছি, আমি শেষ করি, এত শেষ করি। মিথ্যা বলবেন না, মিথ্যা বলবেন না, সেটা আমরা চাই। যে আপনি পরে বলেন যে উনি না, আমি কথা বলবো না। এই ধরনের লোকের সাথে কথা বলতে রাজি না, কারণ আমি কথা বলতেছি, আমি কথা শেষ করি, তারপর আপনি বলেন। আপনি কাম না করতেছিলেন তো, আপনার কথা বলতে আমরা কথা বলছি। বলছি Thank you. বলেন 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 আপনার কথা শুনি। না, আমি বলবো না, আপনি বলেন। না, বলতে পারি, শেষ না, না, এগুলো আমি রাখবো না। শেষ আপনি শেষ ভাই। না, এই ধরনের লোকের সাথে কথা বলি না। আপনার এই কথাটা বললে ভাই, মানে আপনি হোয়াইট লাই বলেন এলএফ নাসারা সঙ্গে বলছি আমি বলছি, বলার পরে আপনি বলেন না কেন? এই ধরনের লোকের আপনি বলার পর, আমার বলার পরে আপনি বলেন না কেন? এইভাবে দেশটাকে শেষ করতে গত 53 বছর কিসের শেষ কথা বলেন আমরা? দেশটাকে শেষ করেননি। এতদিন আপনি কোথায় ছিলেন? ছিল আপনার কোথায় ছিলেন এতদিন? বলেন, আমি ওনার সাথে কথা বলবো না। আপনি বলেন, কথা বলবেন না। বিরাট ইয়ে করেছেন। এক বিরাট ইয়ে। সত্য বলে কেউ গায়ে লাগে না। কোথা থেকে 142 থেকে আমরা টকশো করি বহু বছর ধরে। আপনি নতুন ঢুকছেন, আপনি বুঝেন না। আপনারা বলেন যে আগে সরকারকে খত দিয়ে টকশে করছেন, ওই জন্য তো আমি সত্য স্বীকার করতে কিসের খত দিয়ে টকশো করছেন? কিসের খত দিয়ে টকশো করছেন? আপনি জানেন কি? আপনি কোথায় ছিলেন? আমি বলে তো আপনার ঘরে জাননি, আপনার বড় বড় কথা বলেন। শারিয়ার ভাই উনি তো এই লোক কোথা থেকে আসা? আওয়ামী লীগের বিরুদ্ধে টকশো করেছে, আমাদের সাথেই টকশো করেছে, টেলিভিশনেও টকশো করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে টকশো করেছে, নাকে খত দিয়ে টকশো করে নাই। এই সারোয়ার ভাইও আছে, উনিও জানে। তো যাই হোক, না না সারোয়ার ভাই, আপনি যে লয়ার, আপনি তার কথাটা শেষ করতে দেন। হ্যাঁ, আপনার যদি আপনার কাছে যদি উনি হোয়াইট লাই বলে থাকে, আপনি নোট করে পরে বলেন, কথার ভিতরে আপনি করেন কেন? আপনি সিনিয়র লয়ার, না না আপনি একজন সিনিয়র লয়ার। আপনি ডক্টর মঞ্জুরকে ছিলেন, ডক্টর মঞ্জুর সরকারি অবস্থানে থেকে সরকারকে সমালোচনা করছে, ওনাকে সেই পদ থেকে সরে দিয়েছে। হি ইজ দ্য পারসন হু ইজ টু ট্রুথ অল দ্য টাইম লাস্ট 15 ইয়ার্স। সে বাংলাদেশে একজন ব্লোয়িং স্টার। ওই নদী কমিশনের ওই গাড়ি ভারী ওই বেনিফিট সে তোয়াক্কা করে নাই। ওই যে খুকুমনির বিরুদ্ধে কথা বলে নদী কমিশনে খুকুমনির যে করাপশন, সেইটা ইউ মাস্ট নো এ পারসন দেন কমেন্ট করেন। আপনি একজন লয়ার, ইউ মাস্ট বি রিজনেবল ইন ইউর বিহেভিয়ার। আপনি কথা বলতে পারতেন আর মানে উনি আপনার সব কথা পছন্দ হবে ওরা অন্য বক্তাদের, এটাই তো স্বাভাবিক। আওয়ামী লীগের নদী না, কমিশনের অবশ্যই। পদে ছিলেন। White lie হবে না। ওরা direct exit হবে। সবার কথা উনি পছন্দ হবে। উনি উনি একজন মানুষ, যে কয়জন মানুষ সত্যনিষ্ঠার সাথে আওয়ামী লীগের সময় ছিল, তার ভিতরে উনি একজন। ইউ মাস্ট আওয়ামী লীগের সময় সত্য সরে সারার ভাই, এই আপনি আবার আরেক কথা বলেন, আওয়ামী লীগের সময় সত্যনিষ্ঠ ছিল, এটা হচ্ছে আবার বিশ্বাস করতে বলেন সারার ভাই। আপনি এটাও বিশ্বাস করতে বলেন সারার ভাই। নদী কমিশনের আপনি চেয়ারম্যানের তো আমাকে চেনেন, আপনাকে আমি চিনি না। নদী কমিশনের চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়েছে। আরে ভাই, আপনি একটা সেটা না, আপনি কথা আমাকে বলেন যে আওয়ামী লীগের সময় কম্প্রোমাইজ না করে একটা লোক থাকতে পারছেন নাকি? আমি আর মঞ্জুর ভাই 2008 সাল থেকে কথা বলি। আপনি তো 5 আগস্টের কথা বলতে আসছেন। আপনি তো আরে ভাই, আমরা তো আপনি এই যে কথাটা বলতেছেন, আগে কথাটা সারাবে শোনেন না কেন? উনি নাকি খুদ দিয়ে এই কথা কিভাবে বলেন? মুখে যা আসে তাই বলেন। আপনি ইউ মাস্ট মুখে যাচ্ছে তা বলিনি, শোনেন আপনার, আপনি যে সারোয়ার ভাই যে কথা বললেন, আপনি একটা জিনিস শোনেন, আপনিও তো একটা লয়ার না? আমি এখানে বললাম, আপনি বলুন তারপর বলবো। আমার একটা কথা শুনুন, শাহরিয়ার ভাই, আপনি যে মন্তব্যটা করছেন এই মন্তব্যটা করা ঠিক হয়নি, কারণ উনি দীর্ঘদিন থেকে তারপরে সারোয়ার ভাই দীর্ঘদিন থেকে এই আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের মানে বদনাম করছে, আওয়ামী লীগের বকাবকি করছে আমাদের টকশো গুলোতে, টেলিভিশনের টকশো গুলোতে। সেটা আপনি মনে হয় দেখেন নাই, যার জন্য আপনি বলতেছেন কেউ নাকি। আচ্ছা সরি, যদি বলে থাকি। আচ্ছা, হ্যাঁ। কিন্তু আমার কাছে যতখানি জানা যে আওয়ামী লীগের সবাই কম্প্রোমাইজ না করলে কেউ করতে পারেনি। না না না, এটা ভুল আমাদের। আমি কম্প্রোমাইজ করার কথা বলছি গত 15 বছর 2008 সাল থেকে মিডিয়ায় কথা বলছি। ডু ইউ থিংক সো? আমি আওয়ামী লীগের সাথে আমি এটা নিয়ে আর কথা বলবো না, আমি এই বিষয়ে কথা বলতে চাই না। আচ্ছা ঠিক আছে, বলেন। চৌধুরী, আপনি আপনার কথাটা শেষ করেন প্লিজ, তারপরে আমি শাহরিয়ার ভাই থেকে শুনে আমরা শেষ করবো। জি প্লিজ, আপনি কি বলতে চেয়েছিলেন? উনি মনে হয় ডক্টর মঞ্জু চৌধুরী। শেষ করে দেন, ঠিক আছে। আর ভাই আমি আসলে এরকম মানে হিটিং একটা একাডেমিক ডিসকাশন হবে এখানে। আপনি দেখেন,
আমরা সাধারণ বুদ্ধির লোক, আমাদের ব্রেনের একটা সাইড কাজ করে, দুই সাইড কাজ করে না। আর যারা সব্যসাচী ব্রেনের দুই সাইডই কাজ করে, তারা র্যান্ডম মুখ চালাইতে পারে, বলতে পারে, কথা বলতে পারে। আমরা তো পারি না। আমরা এই যে দেখেন খেয়ে হারাই ফেলাইছি, ভুলে গেছি কি বলতে চাইছিলাম, ভুলে গেছি। এখানে একটা নিয়ম আছে যে একজনে যখন কথা বলে আরেকজন শুনে, আবার জিজ্ঞেস করলে হয়তো উত্তর দেয় ছোটখাটো ভাবে, এবং নোট করে রাখে, মনে রাখে, তারপরে উত্তরটা দেয়। এইভাবে কিন্তু আমরা টক শো করে বহু বছর ধরে করতে, আপনাকে আমরা দেখিনি, আপনাকে আমরা নতুন দেখতেছি, আপনিও আমাদেরকে দেখেন নাই। যদি দেখতেন তাহলে আপনি কমেন্টটা করতেন না যে আওয়ামী লীগের সাথে এই সমন্বয় কইরা ই করে। যাই হোক, যে আপনি সরি বলছেন, আই অ্যাকসেপ্ট ইট। আমি আর এই কথা বলতে চাই না, আর একদিন হয়তো কথা বলা যাবে। আমার খেয়ে হারাই ফেলাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার শাহরিয়ার শেষ করবেন প্লিজ। আচ্ছা, আমি প্রথম জিনিসটা যেটা বলছি, সারোয়ার ভাই যে বললেন, আমার তিনটা জিনিস আমি একটা একটা করে বলি। ইলিয়াস সাহেবকে কিন্তু কি মৃত্যু মুখে পতিত হইতে হয়েছে, আর সালাউদ্দিন সাহেবকে শিলংয়ে কিন্তু কি রাজপ্রাসাদে থাকতে পারছে। সো দুইটাও কিন্তু, যদি দুইটাই ধরেন, আপনি দুইজনকে গুম করা ধরেন, তাহলে দুইটা গুমের প্রকৃতি আলাদা। থার্ড কথা, গত 15 বছর যারা যারা প্রকৃত সত্য উন্মোচন করতে চাইছে, তাদেরকে হয় দেশ ছাড়া হতে হয়েছে, না হলে তাদেরকে গুম করতে হয়েছে। এবার আসেন কনস্টিটিউশনের প্রসঙ্গে। কেন বললাম হোয়াইট লাইফ, খুব সুন্দর করে বলি। ধর্ম নিরপেক্ষতা, এদেশের মুসলমানদের, এদেশের স্বাধীনতা যুদ্ধের কোনো জায়গায় ধর্ম নিরপেক্ষ বা সমাজতন্ত্র ছিল না। এদেশে এলোফোর ভিত্তিতে এদেশের 70-এর নির্বাচন হয়েছিল, এবং এদেশের মানুষ, জনগণ কখনোই তাদেরকে এই 70-এর নির্বাচনের প্রতিনিধিদের মাধ্যমে 72 সালে যে কনস্টিটিউশন হলো উইদাউট রেফারেন্ডাম, এই কনস্টিটিউশন ইন্ডিয়ান ক্রাফটেড, এবং এই কনস্টিটিউশন ইন্ডিয়ান ক্রাফটেড, সেটা আমি বহু বই থেকে দেখাই দিচ্ছি। আজকে আপনি 72-এর কনস্টিটিউশন একটা ফ্যাসিবাদের জন্ম দিতে পারে, আর কিছু জন্ম দিতে পারে না। সেই ফ্যাসিবাদের যে জন্ম দেয়, সেই কনস্টিটিউশনকে কেন আঁকড়ায় ধরতে যাবো? আজকে যখন বলতেছেন উনি, কারো কথাগুলো লাগে, আপনি তো মূল ভিত্তি চেঞ্জ করবেন বলে জুলাই সনদে সাইন করলেন। মূল ভিত্তিটা কি আমাদের? আমার মূল ভিত্তিটা হচ্ছে আমাদের ইসলাম, আমরা মুসলমান, আমাদের এখানে ঐক্য ইনসাফের ভিত্তিতে আমাদের একটা কনস্টিটিউশন রাইট লিখিত হবে। সেই কনস্টিটিউশনে কি থাকবে? এই সমাজতন্ত্র থাকবে। জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্র জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম খালিদ না, আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস কেন ঢুকালেন? সেগুলো কেন 15 অ্যামেন্ডমেন্টে চলে গেল? আজকে আপনিও যেটা বললেন বোনা, হ্যাঁ আমরা নতুন আসছি, কারণ আমরা যখন দেখছি যে আসা দরকার তখনই আসছি। আর ভাইরা যে কন্ট্রিবিউশন রেখে গেছে, ওই তো অনেকেই বলছে, তবে যতটুকু জানি যে টিভিতে যারা আসছেন বা আপনাদের মাধ্যমে যারা কথা বলতে পারছেন, সবকিছু সবারই অবদান অবশ্যই স্বীকার করতে হবে। হ্যাঁ, আর সবার সবকিছু জানা থাকবে তা না। তো মঞ্জুর ভাই যে কথাটা বলছিলেন 142 দিয়ে কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা যায় না, উনি বলছেন বেসিক স্ট্রাকচার কেন চেঞ্জ করতে হবে? বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে হবে বলে যুদ্ধ, এই 24-এর আন্দোলন, এই 24-এর বিপ্লবটা হয়েছে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা নিয়ে। যে বেসিক স্ট্রাকচারের কারণে ফ্যাসিবাদ তৈরি হয়, সেই ফ্যাসিবাদটা কি রুখবো না? একই কনস্টিটিউশনের মধ্যে দিয়ে আরেকটা ফ্যাসিবাদ তৈরি হবে। আর আপনারা যেটা বললেন যে আমার এখানে একটু ভুল হয়েছে এই কারণে আমি ভেবেছি, যেহেতু আপা ওনারা সবাই বলছেন শেষ মুহূর্ত গুলো শেষ হয়ে যাবে, সেই জন্য হয়তো উনি বলে গেলেন, সেই জন্য আমি এটা প্রোটেস্ট করতে চেয়েছিলাম, নাথিং এলস। যে না, এই সংবিধান আস্থা করে ফেলে, কারণ এই সংবিধান বেগম খালেদা জিয়া দেশনেত্রী ছুড়ে ফেলে দিতে চেয়েছিলেন। এই সংবিধান আমরা সবাই ছুড়ে ফেলে দিচ্ছি 5 তারিখে। আমাদের ভুল, আমরা একটা জাতীয় সরকার করিনি। আমাদের ভুল, এই বিপ্লবকে ধারণ না করে আজকে কনস্টিটিউশনের বাহানা শুনতে হচ্ছে। আর ভাইয়ের কথা, সারোয়ার ভাইয়ের যে কথা বললেন, সারোয়ার ভাই বোধহয় আমার সাথে একমত হবেন যে বিপ্লব যারা করছে, যারা ওই সময় টিভিতে আসতেই দেয়নি রে ভাই। আপনি তো বলতেছেন ডাকেন, এখনই ডাকে না, তো আপনার যমুনা টিভি এই ইয়ার সময়, আর আপনি আছেন ওই সময়, আমাদেরকে পান না। আমাদেরকে জায়গা দিবে কে? এখনো জায়গা দেন না। আপনারা তো ভাগ্যবান, আপনাদেরকে জায়গা দেয়, আমাদেরকে জায়গা দেয় না ভাই। সেজন্য আমাদেরকে কথা মাঝে জোরে বলতে হয়, কারণ আমরা এই ফ্যাসিবাদ পুরো এই সিস্টেমটার জন্য, একটা দলের জন্য, যেমন একটু আগে প্রথমে প্রশ্ন করছিলেন আমিরের জামাত একজনকে ধরলো, সেটা নিয়েও এখন কি হবে? গসিপ চলতে থাকবে। সো সেটা নিয়েও ওয়েস্টার্ন এবং ইস্টার্নের মধ্যে পার্থক্য খোঁজা হবে। এই জায়গায় হচ্ছে আমাদের রাজনীতি চলে গেছে। আপনি বলেন গঠনমূলক রাজনীতি, গঠনমূলক কথা, টকশোয় গঠনমূলক কথা, তাহলে পানির, যেটা আমি খুবই মনোযোগ দিয়ে মঞ্জুর ভাইয়ের কথা শুনতেছিলাম, তাহলে ওই ইন্ডাস্ট্রিটির মতো আমরা বলতাম না যে আমাদের 96 পানি চুক্তি একটা বিরাট পানি চুক্তি হয়ে গেছে। আজ পর্যন্ত দেখলাম না এগুলো নিয়ে কেউ কথা বললো। এই খাল খননের টাকাটা বাজেটে নাই, কোথায় থেকে আসলো? আপনিও তো দেখলাম একটু আগে বললেন যে এই কৃষি কার্ড এবং ফ্যামিলি কার্ড, ইট ভেরি গুড, তো ভেরি গুড, আমিও বলতেছি, তো টাকাটা পাবেন কোথায় থেকে? বাজেট পাশের আগে বিয়ন্ড কনস্টিটিউশন সব করে যাচ্ছেন, সব জায়গায় আপনারা জেলা প্রশাসক সবকিছু নিয়োগ করতেছেন কনস্টিটিউশনের বাইরে, খালি জুলাই সনদ আসলে কেন কনস্টিটিউশন? সো আমার মনে হয় এই ধোঁকাবাদী রাজনীতিতে আমাদের সবার সরে আসা উচিত, এবং এদেশের মানুষকে ধারণ করতে গেলে এই 72 সংবিধান ফেলে দেওয়া উচিত। এই 72 সংবিধান কিছুই না, একটা ইন্ডিয়ান ড্রাফটেড কনস্টিটিউশন, ভারতীয় সাম্রাজ্যবাদের এটা একটা বেসিক স্ট্রাকচার। অসংখ্য ধন্যবাদ। আমি একটু অ্যাড করতে হবে, কারণ ওই শাহরিয়ার ভাই তো আমাদের পুরো আলোচনাটা শুনে নাই, উনি এসে একটা জায়গা থেকে শুরু করছেন, সেজন্য সবগুলো শুনলে আমাদের থাকতো, সিনক্রোনাইজেশন থাকতো। আমি এই কথার সাথে একমত যে আমাদের সংবিধান অটোক্রেসি সৃষ্টি করে, ফ্যাসিজম সৃষ্টি করে। অতএব সংবিধান পরিবর্তন করা জুলাই রেভলিউশনের সবচেয়ে বড় ডিমান্ড, এটা মানতে হবে। বাজারে একটা বই অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল না থাকলেও অনেকের কাছে আছে,
শি জিনপিংয়ের, চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটা অটোবায়োগ্রাফি, এটা 4 খণ্ডে, ইংলিশ এবং বাংলা ভাষণ আছে। তো উনি ওনার ওয়ান পার্টি সিস্টেমেও, চায়না এক ধরনের ডেমোক্রেসি আছে পার্টির ভিতরে, তো ওনার নেতৃবৃন্দের প্রতি উনি যে বক্তব্য রেখেছে সেইখানে দুর্নীতি এবং স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের উপরে তার বক্তব্য রয়েছে। সেইখানে তিনি বলেছেন যে জনগণের সামনে যে প্রতিশ্রুতি দেওয়া হবে সেই প্রতিশ্রুতি পালন করতে হবে এবং সেইটার প্রোগ্রেস জানাতে হবে। সেই জন্য কিন্তু আজকে চায়না এই জায়গায় পড়ছে এরকম লিডারশিপ নিয়ে। অতএব আপনি জুলাই যদি না হতো তাহলে তো অন্তর্বর্তীকালীন সরকার হয় না, অন্তর্বর্তীকালীন সরকার না হলে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয় না, নির্বাচন না হলে এই সরকার আসে না। তো সেইখান থেকে আবার প্রথম ভাষে বলছি যে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে যেখানে একমত হয়েছে সেইখান থেকে সরে যাওয়া, এইটা জনগণ গ্রহণ করবে না। এবং এইটা যে বিএনপি নেতৃত্ব বুঝে না তা না, তো তারা কি কৌশল অবলম্বন করছে তারা নিশ্চয়ই মানুষের সামনে সেটা প্রকাশ করবে। যদি এখান থেকে সরে যায় তাহলে সেটা মারাত্মক ভুল হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই। আর হচ্ছে যে শাহরিয়ার ভাই, আমরা যখন এই যে টেলিভিশনে কথা বলতে পারতো না আওয়ামী লীগের সময়, তখন কিন্তু আমাদের প্রোগ্রামগুলো এই জন্যই করতো। না, আমি আরেকটু বলি, এই পিছনে বলি, 1 মিনিট শোনেন। শাহরিয়ার ভাই জানে, হি ইজ মাই গুড ফ্রেন্ড, আমাদের হাইকোর্টের বারান্দায় সবসময় দেখা হয়। আমি নিজে তো গুমের শিকার ছিলাম, 11 ঘন্টা 10টা মামলা ফেস করছি। আই টোটালি ডিনাই দিস পারসেপশন যে 2009 পরে যারা কথা বলছে তারা সবাই কম্প্রোমাইজ হয়ে কথা বলেছে। নো, সবাই না। ওই যে 5টা সাংবাদিক ছিল কিছু, তারা বলেছে। যারা কম্প্রোমাইজ হয়ে কথা বলে নাই তার ভিতরে আই ক্যান ক্লেম আই এম ওয়ান অফ দোজ, এবং আই ক্যান অলসো ক্লেম ডক্টর মঞ্জুর ইজ ওয়ান অফ দোজ। তো সবাইকে এক পাল্লায় মাপা যাবে না, এবং সেই জন্য ছাপারও করছি। আমরা মাল্টিপল কাউন্টে ছাপার করেছি, জেল খাটছি 6 মাস, মামলা ফেস করছি 10টা। ডিজিএফআই নিয়ে, আমি বিইং অ্যান আর্মি অফিসার, আমাকে ডিজিএফআই নিয়ে 11 ঘন্টা গুম করে ফেলছো, আয়না করে প্রায় ঢুকে ফেলছো। এগুলো বহু জায়গায় বলছি। নিশ্চয়ই 2008 থেকে এই কথাগুলো যদি শোনার সুযোগ পায় তাহলে বা ব্যারিস্টার শাহরিয়ার সেটা জানবে। অর্থাৎ সবাইকে একপাল্লা ইয়া করেন না, এর ভিতরেও ব্রেভ পার্সন ছিল, এবং আমরা সেই ভয়টার উপেক্ষা করে গুটি কয়েক যারা কথা বলছে তার ভিতরে আমি একজন ছিলাম। এবং ডক্টর মঞ্জুরকে ওই সামান্য লোক, একটা সরকারি গাড়ি, একটা ড্রাইভার, একটা বেতন, সেইটাকে সে আকর্ষণ করে নাই। সে খুকুমণি, ওই বলি যে ওই চাঁদপুরের যে আমরা ফান করে বলি খুকুমণি, কি আমাদের পুরো নামটা কি, ওই যে প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিল, হ্যাঁ, দীপুমণি। তো দীপুমণি সম্বন্ধে বলা হয় যে শেখ হাসিনার চুলের আচর দিয়া ওই উকুন বাস্ত নাকি, অথবা ওই চিরুনি আশ্রয়ে তারপরে পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, পরে আবার মন্ত্রী হয়েছে। তার সমালোচনা করে তারপরে তার পদ হারিয়েছে। কই, তার তো কোনো কিছু লাগে নাই। হি ইজ এ ব্রেভ পারসন, যে ওই পদের আমার দরকার নাই। সো জনস্বার্থ এবং দেশের স্বার্থ তার সামনে ছিল। আবার ওইবার এই জায়গাটা যখন প্রসঙ্গ হবে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করবো। হি ইজ দ্য পারসন হু ইজ টু ডু দ্য ট্রুথ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। ইভেন আমার নামও তো মামলা ছিল, আমাদেরকে তারপরে সোশ্যালি হ্যারাস করা হয়েছে। এগুলো আসলে অনেকেরই অনেক মানে অজানা আর কি। যাই হোক, ব্যবসা সার্ভার সব টিভিতে আমাদেরকে ডাকে না সালের ভাই, সব টিভিতে ডাক, ইয়েস, কিছু টিভিতে ডাকে, সব টিভি আমাদেরকেও ডাকে না। টিভি ওয়ালা আগে ছিল সব আওয়ামী লীগ, এখন হয়ে গেছে বিএনপি। আগে ছিল সব আওয়ামী লীগ, এখন হয়ে গেছে সব বিএনপি টিভি, সব বিএনপি টিভি হয়ে গেছে, বাদে, এক্সেপশন বাদে। এই জন্য অনলাইন গুলো একটু জনপ্রিয় আমরা। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই, এবং কোনো ভুলভ্রান্তি হলে আপনাদের তিনজনের কাছে অবশ্যই আমরা সবাই সরি, আমি মঞ্জুর ভাইকে স্পেশালি সরি বলে নিলাম, আর বলে দিচ্ছি জুলাই আমাদের সবার, এটাকে অবশ্যই আমাদের ধারণ করতে হবে। জুলাই আমরা সবাই মিলে জুলাই করেছি, এবং জুলাই মানে পরিসমাপ্তিটা ভালো করে হোক সেটাই আমরা সবাই চাই। আমরা সবাই এটার সাথে আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।